বন্যা পরিস্থিতির উন্নতির সাথে ফেনীতে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। 3 মাস পর কাল থেকে আবারও উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত বন বিভাগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে জাতিসংঘের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুরকে চিঠি দিয়ে এই সহায়তা চান তিনি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাভিনা সামাদাসানি সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। ব্রিফিংয়ে জানানো হয়, বাংলাদেশে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার একটি নিরপেক্ষ ও স্বাধীন অনুসন্ধানের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক। বিক্ষোভের সময় ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন, আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষমতা অপপ্রয়োগের বিষয়ে প্রতিবেদনের পাশাপাশি এসব লঙ্ঘনের মূল কারণ বিশ্লেষণ, ন্যায় বিচার, জবাবদিহিতা ও দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তথ্য অনুসন্ধানী দল নিযুক্ত করবে হাই কমিশনারের দফতর। ব্রিফিংয়ে বলা হয়, হাই কমিশনারের একটি অগ্রবর্তী দল এরই মধ্যে বাংলাদেশ সফর করেছে। এছাড়াও সরকারের গুম নিয়ে তদন্ত কমিশন গঠনকেও স্বাগত জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। বন্যা পরিস্থিতির উন্নতির সাথে ফেনীতে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগবালাই। ডায়রিয়া, আমাশা, পেট ব্যথা, জ্বর ও চর্মরোগে আক্রান্ত হচ্ছে বানভাসীরা। আক্রান্তদের বেশিরভাগই শিশু। চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ফেনী প্রতিনিধি রফিকুল ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ফেনীতে বন্যার পানি নামছে ধীরে, কোথাও কোথাও এখনো চরম অবস্থা। যেসব এলাকার পানি নামছে সেখানে বাড়ছে পানিবাহিত রোগের সংক্রমণ। একদিনে ডায়রিয়া আক্রান্ত হয়ে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিক শিশু, নারী ও পুরুষ। বাড়ছে শ্বাসকষ্টের রোগীও। হাসপাতালের মেঝেতে খোলা আকাশের নিচে চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। সকালবেলা আসছি, এখানে আসার পরে ডায়রিয়া ইউনিটে কোনো সিট নেই, তো এখন বাধ্য হয়ে খোলা আকাশের নিচে চিকিৎসা নিতেছি। চিকিৎসার জন্য আসছিলাম, তখন এখানে অনেক রোগী, এই কারণে আমরা গাছতলায় বসে এখন চিকিৎসা নিচ্ছি। সিস্টেমে তো জন্য বাইরে বসে আছি প্রায় 3-4 ঘন্টা, রাতে থাকতে বলতেছে, রাতে থাকতে হবে। বসে থাকি চিকিৎসা নিচ্ছি আর কি, কোথাও সিট পাওয়া যাইতেছে না। ঝগড়া করছি ওদের সাথে করে যে বাচ্চা ঠান্ডা লাগে যেমন এসে থাকলে তো তাহলে 3 জন থাকবে অ্যাক্সিডেন্ট আমরা 3 জন করে আসছিলাম। রোগীর চাপ বাড়ায় হিমশিম অবস্থা নার্স ও চিকিৎসকদের। 17টা বেডের পিছনে 200 রোগী, এত পেশেন্ট আমরা কাউকে কিন্তু ফেরত দিচ্ছি না। যতটুকু পারতেছি ততটুকু সেবা দেওয়ার চেষ্টা করতেছি। পানিবাহিত রোগের পাশাপাশি হাসপাতালে বেড়েছে সাপে কাটা রোগীও। কলঙ্কারে বন্যা হয়েছে, সে কারণে দেখা যাচ্ছে যে পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, আমাশয়, জ্বর, কাশি এগুলো নিয়ে এবং হচ্ছে সাপে কাটা এবং আননোন বাইট, এই পেশেন্টগুলো অনেক বেশি আসতেছে। সেজন্য আমরা জনসাধারণকে, বিশেষত ফেনীবাসীকে আমরা অনুরোধ করব, আপনারা সাবধানে চলাফেরা করবেন। এবারের বন্যায় ফেনী জেনারেল হাসপাতালের নিচতলা তলিয়ে যায়। এতে 1 সপ্তাহ বন্ধ থাকে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম। বাংলাভিশন নিউজ ডেস্ক। ব্যয় সংকোচন নীতি অনুসরণ করায় পদ্মা সেতু প্রকল্পের প্রকল্পিত ব্যয় সাশ্রয় হয়েছে 1,835 কোটি টাকা, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি আরো বলেন, পদ্মা সেতু নির্মাণের সময় ভালো সরকার থাকলে ব্যয় আরো অনেক কমিয়ে আনা যেত। শুক্রবার সন্ধ্যায় শরীয়তপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। দুর্নীতির সিন্ডিকেট ভাঙা নিয়ে উপদেষ্টা বলেন, উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে দরপত্র আহ্বান করে সৎ ও যোগ্য ব্যবসায়ীদের কাজ করার পরিবেশ সৃষ্টি করা হবে। কাজের মূল্যায়ন হবে গ্রাহক সেবার উপর ভিত্তি করে। এই পদ্মা সেতু প্রকল্পের সর্বশেষ প্রাক্কলিত ব্যয় বারবার রিভিশনে আপনারা জানেন, সর্বশেষ প্রাক্কলিত ব্যয় ছিল 32,605 কোটি 52 লক্ষ টাকা। তো এখন এই যে বললাম যে ব্যয় সংকোচন নীতি এবং এগুলো প্রচেষ্টা করে, তো এখন আমরা সর্বশেষ চূড়ান্ত ব্যয় এখন দাঁড়িয়েছে 30,770 কোটি টাকা, 70 কোটি 14 লক্ষ টাকা। তো
অর্থাৎ এখানে প্রায় 1835 কোটি টাকা সাশ্রয় হয়েছে। এটা থেকে আপনারা যেটা বুঝতে পারেন যে আমাদের এখানে যদি ভালো সরকার থাকতো তাহলে হয়তো আমরা পদ্মা সেতু আরো অনেক কম ব্যয় করতে পারতাম। 3 মাস বন্ধ থাকার পর আগামীকাল 1 সেপ্টেম্বর পর্যটক ও বনজীবীদের জন্য খুলে দেয়া হচ্ছে সুন্দরবন। এ উপলক্ষে নতুনভাবে সাজানো হয়েছে পূর্ব বন বিভাগের সবকয়টি কেন্দ্র। ভ্রমণ পিপাসুদের স্বাগত জানাতে প্রস্তুত সংশ্লিষ্টরা। তারা বলছেন, ছাত্র জনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশের উন্নয়নে সুন্দরবনকে আরো বেশি কাজে লাগানোর কথা ভাবতে হবে। বাংলা প্রতিনিধি জসিমউদ্দিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। সুন্দরবনের প্রাণ প্রকৃতি রক্ষায় প্রতি বছর জুন মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সব ধরনের প্রবেশ বন্ধ রাখা হয়। 3 মাস পর রবিবার সবার জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। দীর্ঘ প্রতীক্ষার পর চারদিকে উৎসবের আমেজ। বিনোদনের ক্ষেত্রে পর্যটনটা এখন মানুষ বেছে নিচ্ছে, এই জন্য সব জায়গায় পর্যটকদের দল দেখা যায়। আশা করি এই পর্যটন মৌসুমে প্রচুর লোক হবে। দর্শনার্থীদের জন্য নান্দনিকভাবে সাজানো হয়েছে পূর্ব বন বিভাগের করমজল, হারবাড়িয়া, আন্দারমানিক, দুবরা, কটকা, কচিখালী, নীলকমল সহ সমুদ্র তীরবর্তী ও বনাঞ্চলের সবকটি স্পটও। আমরা এখানে তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য বা এখানে সুন্দরভাবে তারা ঘোরাফেরা করার জন্য যাবতীয় যত কিছু করার দরকার সবকিছু আমরা মোটামুটি সম্পন্ন করেছি, আমাদের প্রস্তুতি সম্পূর্ণ করেছি এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। পর্যটকদের প্রধান আকর্ষণ হচ্ছে যে সুন্দরী গাছ, যেটা 99% সুন্দরী এই ফুড ট্রেলটার পাশে, এবং বড় বড় সুন্দরী গাছ দেখতে পারবে সুন্দরবনে। এটা খুব রেয়ার, এরকম দেখা যায় না। প্রতি বছর কয়েক লাখ দেশি বিদেশি পর্যটন আসেন সুন্দরবনে। স্থানীয়দের কর্মসংস্থানের পাশাপাশি সরকারের আয় হয় কোটি কোটি টাকা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।